আসসালামু আলাইকুম। অলিয়াম সায়েন্স কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। পদার্থের অবস্থা নিয়ে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে যে পদার্থ কাকে বলে। পদার্থের ডেফিনেশন আমরা দেখি যে যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে বলা হচ্ছে পদার্থ। ঠিক আছে। পদার্থের প্রকারভেদ কি হবে, যে গঠনের উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক পদার্থ, দুই নম্বর হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে। গঠনের উপর যদি আমরা পদার্থের ক্লাসিফিকেশন করি, আমরা পাবো হচ্ছে দুই প্রকার পদার্থ। এক নম্বর হচ্ছে কি মৌলিক পদার্থ, আর দুই নম্বর হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। ঠিক আছে। কাকে বলা হয় মৌলিক পদার্থ? যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন যদি হচ্ছে আমরা এক খণ্ড লোহাকে ভাঙি, আমরা যদি এখানে লোহার একটা খণ্ড নেই, তাহলে লোহা মানে কি, এখানে আছে হচ্ছে অসংখ্য ফেরাম পরমাণু বা হচ্ছে আয়রন। হচ্ছে এই লোহার একটা খণ্ডকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে ফেরাম বাদ দিয়ে অন্য কোনো মৌলের পরমাণু পাওয়া যাবে না। যেহেতু লোহাকে ভাঙলে ফেরাম বাদ দিয়ে অন্য কোনো মৌল পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লোহার খণ্ডটা হচ্ছে আমাদের একটা মৌলিক পদার্থ। ঠিক আছে। ঠিক একইভাবে যদি হাইড্রোজেনের একটা অণুকে ভাঙা হয় H2, হাইড্রোজেন একটা অণুকে ভাঙলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু। আবার অক্সিজেনের যদি অণুকে একটা আমরা ভাঙি, পাবো হচ্ছে আমরা দুইটা অক্সিজেন পরমাণু। কি হচ্ছে এখানে, যে একটা লোহার খণ্ড যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি শুধুমাত্র হচ্ছে আমরা ফেরামের পরমাণু। ফেরামের পরমাণু বাদ দিয়ে অন্য কোনো মৌলের পরমাণু আমরা পাবো না। লোহার খণ্ডটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। ঠিক একইভাবে যদি হাইড্রোজেনের একটা অণুকে আমরা ভাঙি, পাওয়া যাবে দুইটা হাইড্রোজেন পরমাণু। দুইটা হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে হাইড্রোজেন পরমাণু বাদে অন্য কোনো মৌলের পরমাণু যেহেতু আমরা পাচ্ছি না, হাইড্রোজেনটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। আর O2 অক্সিজেনের যে অণুটা আছে, যদি এটাকে আমরা ভাঙি, পাওয়া যাবে দুইটা অক্সিজেন পরমাণু। যেহেতু এখানেও একই ধরনের মৌলের পরমাণু পাওয়া যাচ্ছে, O2টা হচ্ছে একটা মৌলিক পদার্থ। ঠিক আছে। এখন আসে হচ্ছে আমরা যৌগিক পদার্থে। এটা ডেফিনেশন কি হবে, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ বলা হয়। যেমন যদি হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড একটা অণুকে ভাঙি CO2, এটাকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে একটা কার্বন পরমাণু, পাওয়া যাবে হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু। ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা কি, যদি কার্বন ডাইঅক্সাইডকে আমরা ভাঙি, পাচ্ছি আমরা দুইটা ভিন্ন ধরনের মৌলের পরমাণু। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। আবার যদি পানির একটা অণুকে আমরা ভাঙি H2O, ভাঙলে পাওয়া যাবে হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু, পাওয়া যাবে হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। তাকে দেখতে পাচ্ছি আমরা যে পানির অণুকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো হচ্ছে দুইটা ভিন্ন মৌলের পরমাণু, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। H2O-টাও কি একটা যৌগিক পদার্থ। ঠিক আছে। মৌলিক পদার্থের ডেফিনেশন কি বলছিলাম, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় কি মৌলিক পদার্থ। এক্সাম্পল কি, লোহার একটা খণ্ড, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু। ঠিক আছে। যৌগিক পদার্থের ডেফিনেশন কি হবে, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে কি বলা হবে, যৌগিক পদার্থ বলা হচ্ছে। যেমন কার্বন ডাইঅক্সাইড যদি অণুকে একটা আমরা ভাঙি, পাওয়া যাবে কি একটা কার্বন পরমাণু, পাওয়া যাবে দুইটা হচ্ছে অক্সিজেন পরমাণু। ঠিক তেমনি যদি পানির একটা অণুকে আমরা ভাঙি, পাওয়া যাবে দুইটা হাইড্রোজেন পরমাণু, পাওয়া যাবে হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। ঠিক আছে। এগুলো গেল হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। এখন ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কঠিন পদার্থ সলিডস, দুই নম্বর হচ্ছে তরল পদার্থ লিকুইডস, তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ গ্যাসেস। ঠিক আছে। ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে তিন প্রকার। এক নম্বর কঠিন পদার্থ, দুই নম্বর তরল পদার্থ, তিন নম্বর হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই তিনটা অবস্থার বাইরে প্লাজমা অবস্থা নামে পদার্থের 4 নম্বর একটা অবস্থা পাওয়া যাবে। ঠিক আছে। কি পাচ্ছি আমরা, যে পদার্থের যদি ক্লাসিফিকেশনের দিকে আমরা তাকাই, দেখতে পাবো আমরা যে গঠনের উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ এবং দুই নম্বর হচ্ছে তোমাদের যৌগিক পদার্থ। ঠিক আছে। এখন ভৌত অবস্থার উপর ভিত্তি করে কয় প্রকার পাওয়া যাবে, তিন প্রকার পাওয়া যাবে। এক নম্বর হচ্ছে আমাদের কঠিন পদার্থ সলিডস, দুই নম্বর হচ্ছে তরল পদার্থ লিকুইডস, এবং তিন নম্বর হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ গ্যাসেস। ঠিক আছে। এই তিনটা অবস্থা বাদ দিয়ে প্লাজমা অবস্থার নামে আবার পদার্থের 4 নম্বর একটা অবস্থা পাওয়া যাবে। এখন হচ্ছে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় তিন ধরনের পদার্থের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখি। তিনটা চিত্র দেওয়া আছে এখানে। ফার্স্টটা হচ্ছে আমাদের সলিড, তারপর হচ্ছে লিকুইড, তারপর হচ্ছে গ্যাস। এই তিন ধরনের পদার্থের বৈশিষ্ট্যের ক্ষেত্রে মোট 7টা হচ্ছে আমাদের পয়েন্ট আছে। একটা হচ্ছে ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন, আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃআণবিক দূরত্ব, তাপের প্রভাব, চাপের প্রভাব। ঠিক আছে। এই 7টা পয়েন্টের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ এবং হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, এই দুটার ডেফিনেশন হচ্ছে আমি প্রথমে বলে দেই। আন্তঃআণবিক আকর্ষণ কি, যে কোনো একটা পদার্থের অণুগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, এবং কোনো একটা পদার্থের অণুগুলোর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। ঠিক আছে। সলিডের চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি, যে সলিডের যে অণুগুলো আছে বা কণাগুলো আছে, এরা পরস্পর খুব কাছাকাছি যুক্ত অবস্থায় আছে। ঠিক আছে। এর বৈশিষ্ট্য কি,
ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে সলিডের হচ্ছে ভর নির্দিষ্ট ভর আছে, এর নির্দিষ্ট হচ্ছে আকার আছে, নির্দিষ্ট হচ্ছে আয়তন আছে, ঠিক আছে। সো সলিডের ক্ষেত্রে আমরা ফার্স্ট বৈশিষ্ট্য পাচ্ছি নির্দিষ্ট ভর আছে, সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট আকার আছে, থার্ড হচ্ছে কি নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে। ফোর্থ পয়েন্ট কি, যে ফোর্থ পয়েন্টে বলা আছে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। সলিডের ক্ষেত্রে যে আন্তঃআণবিক আকর্ষণ হচ্ছে সবচেয়ে বেশি, কারণ কি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সলিডের অণুগুলা বা কণাগুলা খুব কাছাকাছি পরস্পর যুক্ত অবস্থায় আছে। সো কোনো একটা পদার্থের অণুগুলো বা কণাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। সো যেহেতু এখানে সলিডের অণুগুলো বা কণাগুলো খুব কাছাকাছি পরস্পর যুক্ত অবস্থায় আছে, তার মানে আমরা বলতে পারি যে সলিডের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, ঠিক আছে। আর কোন একটা পদার্থের যদি অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়, তার মানে সেই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্বের মান সবচেয়ে কম। এই কারণে সলিডের 5 নম্বর পয়েন্টে কি হবে, যে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, ঠিক আছে। যদি আমরা কোনো একটা সলিড পদার্থে তাপ প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে খুবই সামান্য পরিমাণে হচ্ছে প্রসারিত হয়, ঠিক আছে। এবং যদি কোনো একটা সলিডে চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগের ফলে সেটা সংকুচিত হয় না। সো এটা হচ্ছে আমাদের সলিডের মোট 7টা বৈশিষ্ট্য। ফার্স্ট কি নির্দিষ্ট ভর আছে, সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট আকার আছে, থার্ড হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে, ফোর্থ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি। ফিফথ হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। যদি কোনো একটা পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়, তার মানে সেই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হবে, ঠিক আছে। যদি সলিডে তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগের ফলে কি হবে, খুবই সামান্য পরিমাণে প্রসারিত হবে, আর চাপের প্রভাবে কি হয়, সংকুচিত হয় না, ঠিক আছে। এখন আমরা লিকুইডে আসি। লিকুইডের ফার্স্ট বৈশিষ্ট্য কি, যে নির্দিষ্ট ভর আছে, সেকেন্ড হচ্ছে কি নির্দিষ্ট আকার নেই কিন্তু কি আছে, নির্দিষ্ট হচ্ছে আয়তন আছে, ঠিক আছে। সাপোজ আমরা ধরলাম যেটা হচ্ছে আমাদের একটা গ্লাস, ঠিক আছে, এই গ্লাসে হচ্ছে আমাদের কিছু পানি আছে, সেই পানির পরিমাণটা হচ্ছে আমাদের 200 ml, তার মানে 200 ml আয়তনে আমাদের পানি আছে। এই পানিগুলোকে আমরা ছোট্ট একটা পাত্রে ঢেলে নিব, দেখা যাবে যে পানিগুলো হচ্ছে এই পাত্রে ছড়ায় পড়ছে, ঠিক আছে। সো এটার পরিমাণও হচ্ছে আমাদের 200 ml, পানির পরিমাণ চেঞ্জ হয় নাই, আয়তনটা একই আছে 200 ml, শুধুমাত্র হচ্ছে কি চেঞ্জ হচ্ছে এর আকারটা, ঠিক আছে। সো লিকুইডের ক্ষেত্রে আমাদের কি হবে, যে লিকুইডের নির্দিষ্ট আকার নেই, যখন যে পাত্রে আমরা রাখবো তখন সেই পাত্রে আকার ধারণ করবে, বাট কি আছে, নির্দিষ্ট হচ্ছে আয়তন আছে, ঠিক আছে। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে লিকুইডের যে অণুগুলো বা কণাগুলো আছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা হচ্ছে সলিডের চেয়ে বেশি। সো যদি কোনো একটা পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব বেশি হয়, তার মানে সেই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম। সেই কারণে ফোর্থ পয়েন্টে যে আন্তঃআণবিক আকর্ষণ কি বলা আছে এখানে, কঠিন পদার্থের চেয়ে কম। তার মানে লিকুইডের যে অণুগুলো বা কণাগুলো আছে এদের মধ্যবর্তী যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান এটা হচ্ছে সলিডের যে অণুগুলো বা কণাগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণের চেয়ে কম। সো যেহেতু লিকুইডের যে অণুগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সলিডের চেয়ে কম, এই কারণে কি হবে, যে এদের আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে কঠিন পদার্থের চেয়ে বেশি, ঠিক আছে। সো লিকুইডের যে অণুগুলো বা কণাগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্বের চেয়ে বেশি। যদি আমরা লিকুইডে তাপ দিই, লিকুইডও তাপ প্রয়োগের ফলে প্রসারিত হবে, তবে সেটা হচ্ছে কঠিন পদার্থের চেয়ে বেশি প্রসারিত হবে, ঠিক আছে। আর যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগের ফলে হচ্ছে লিকুইডটা সংকুচিত হবে না, ঠিক আছে। এগুলো গেল হচ্ছে আমাদের লিকুইডের বৈশিষ্ট্য। এখন আসছে হচ্ছে আমরা গ্যাসের ক্ষেত্রে কি হবে, যে ফার্স্ট পয়েন্ট নির্দিষ্ট ভর আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট হচ্ছে আয়তনও নেই, ঠিক আছে। থার্ড পয়েন্টে আসি আমাদের আন্তঃআণবিক আকর্ষণ। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে অণুগুলো বা কণাগুলো আছে খুব দূরে দূরে অবস্থান করছে, তার মানে হচ্ছে যে গ্যাসের অণুগুলো বা কণাগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। সো আন্তঃআণবিক দূরত্ব বেশি হওয়ার অর্থ হচ্ছে যে গ্যাসের অণুগুলো বা কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম। সেই কারণে কি হচ্ছে, ফোর্থ পয়েন্ট, যে আন্তঃআণবিক আকর্ষণ কম বা প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। সো যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলের মান হচ্ছে কম, এই কারণে কি হবে, যে ফিফথ পয়েন্টে আসে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি পাচ্ছি আমরা কঠিনে, সবচেয়ে কম পাচ্ছি হচ্ছে আমরা গ্যাসে। আর আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম আছে হচ্ছে কঠিনে, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আছে হচ্ছে গ্যাসে। তার মানে কি হবে, যদি কোনো একটা পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়, তার মানে সেই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্বের মান সবচেয়ে কম হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা গ্যাসে তাপ দিই, তাপ প্রয়োগের ফলে কি হবে, গ্যাসে যদি আমরা সামান্য তাপ দিই, সামান্য তাপ প্রয়োগে এটা হচ্ছে প্রসারিত হবে, ঠিক আছে। আর হচ্ছে চাপের প্রভাবের ক্ষেত্রে কি হবে, চাপের প্রভাবের ক্ষেত্রে দেখা যাবে চাপ প্রয়োগ করলে গ্যাস সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, কারণ হচ্ছে যে চাপের প্রভাবে সলিড সংকুচিত হয় না, লিকুইড সংকুচিত হয় না, কিন্তু গ্যাস চাপের প্রভাবে সংকুচিত হয়ে যায়, ঠিক আছে।
সো এগুলো হচ্ছে আমাদের সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য। আমি আরেকবার রিপিট করি, সলিডের ক্ষেত্রে কি হবে, যে সলিডের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট হচ্ছে আয়তন আছে, এর যে অণুগুলো আছে অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি। চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি, কারণ অণুগুলো পরস্পর খুব কাছাকাছি যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। আর যেহেতু অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি, তার মানে অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। যদি আমরা সলিডে তাপ দিই, তাপ দেওয়ার ফলে এটা সামান্য পরিমাণে প্রসারিত হবে, আর চাপ প্রয়োগ করলে সংকুচিত হবে না, ঠিক আছে। লিকুইডের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রে আকার ধারণ করবে। আর লিকুইডের যে অণুগুলো বা কণাগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কঠিন পদার্থের অণু বা কণাগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলের মানের চেয়ে কম। আর এই যে লিকুইডের যে অণুগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্বের চেয়ে বেশি। যদি আমরা লিকুইডে তাপ দিই, তাপ দেওয়ার ফলে এটা হচ্ছে সলিডের চেয়ে সলিডের চেয়ে বেশি পরিমাণে প্রসারিত হবে, ঠিক আছে। এবং যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগের ফলে এটা সংকুচিত হবে না, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটি নেই। গ্যাসীয় পদার্থের যে অণুগুলো আছে এদের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ প্রায় নেই বললেই চলে, এবং এদের মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্বের মান সবচেয়ে বেশি, ঠিক আছে। যদি আমরা গ্যাসে তাপ দিই, সামান্য পরিমাণ তাপ প্রয়োগেই গ্যাসটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে, এবং চাপ প্রয়োগ করলে গ্যাস সংকুচিত হয়, ঠিক আছে। সেগুলোই হচ্ছে আমাদের কঠিন, তরল এবং হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে চিত্রতে দেখা যাচ্ছে যে সলিডকে যদি হচ্ছে তাপ দেওয়া হয়, সলিডটা হচ্ছে লিকুইডে পরিণত হচ্ছে, আর যদি লিকুইডকে তাপ দেওয়া হয় লিকুইডটা হচ্ছে গ্যাসে কনভার্ট হবে। আর গ্যাস শীতল করা হলে কি হবে, গ্যাসটা হচ্ছে লিকুইডে এবং পরে লিকুইডটা সলিডে কনভার্ট হয়। এটা আসলে কিভাবে হচ্ছে, যদি কোনো একটা পদার্থে তাপ প্রয়োগ করা হয় তিনটা ঘটনা ঘটে। ফার্স্ট ঘটনা হচ্ছে কি, যে অণুগুলোর বা কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। সেকেন্ড ঘটনা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ হ্রাস পায়। আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ সেম বিষয়। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। তার মানে যদি কোনো একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে, যে পদার্থের অণুগুলা বা কণাগুলা গতিশক্তি অর্জন করবে, ঠিক আছে। সলিডের ক্ষেত্রে যেটা হবে, যে তাপ প্রয়োগ করা হলে প্রথমে অণুগুলো বা কণাগুলো হচ্ছে স্পন্দিত হবে। এই স্পন্দনের কারণে অণুগুলো বা কণাগুলো গতিশক্তি অর্জন করবে, যার ফলে এদের মধ্যকার আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে কমে যাবে এবং আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে সলিড পদার্থের অণুগুলোর মধ্যে যদি আন্তঃআণবিক আকর্ষণটা হচ্ছে কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তখন দেখা যাবে সলিডটা হচ্ছে লিকুইডে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা, তাপ দিলে সলিডটা হচ্ছে লিকুইডে কনভার্ট হয়, ঠিক আছে। এখন যদি আমরা তরলে তাপ দিই তাহলে তরলের যে অণুগুলো আছে বা কণাগুলো আছে এটা আরো বেশি পরিমাণে গতিশক্তি অর্জন করবে, যার ফলে এদের মধ্যকার আন্তঃকণা আকর্ষণ আরো হ্রাস পাবে বা একেবারে থাকে না বললেই চলে, এবং এদের যে অণুগুলো আছে অণুগুলোর মধ্যবর্তী আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তখন দেখা যাবে কি, যে লিকুইডটা হচ্ছে গ্যাসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি বিপরীতভাবে আমরা আমাদের প্রকৃত তাপকে অপসারণ করি সেক্ষেত্রে কি হবে, যে গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলা বা কণাগুলো আছে এদের গতিশক্তি হচ্ছে কমে যাবে, যার ফলে এদের মধ্যকার আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে বৃদ্ধি পাবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে। তখন গ্যাসটা হচ্ছে আবার লিকুইডে কনভার্ট হবে। সেম একইভাবে যদি হচ্ছে আমরা লিকুইড থেকে তাপ অপসারণ করি বা লিকুইডকে আমরা শীতল করি সেক্ষেত্রে কি হবে, যে লিকুইডের যে অণুগুলা বা কণাগুলো আছে এদের গতিশক্তি আরো কমে যাবে, যার ফলে এদের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে বেড়ে যাবে এবং আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে কমে যাবে, যার ফলে লিকুইডটা হচ্ছে সলিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কি বলতে পারি, যে কোনো একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে পদার্থের অণুগুলো বা কণাগুলো প্রথমে হচ্ছে স্পন্দিত হয় বা কম্পিত হয়। স্পন্দনের ফলে অণুগুলো বা কণাগুলো গতিশক্তি অর্জন করে, যার ফলে এদের মধ্যকার আন্তঃকণা আকর্ষণ হ্রাস পায় এবং আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। এই কঠিন পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃকণা আকর্ষণ হ্রাস এবং আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ঠিক আছে। আবার যখন আমরা তরলে তাপ দিচ্ছি, তরলের যে অণুগুলো আছে এগুলো হচ্ছে আরো বেশি পরিমাণে গতিশক্তি অর্জন করে, এবং এই গতিশক্তি অর্জনের ফলে অণুগুলোর মধ্যকার আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে আরো কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব আরো বেড়ে যায়, ফলে হচ্ছে তরলটা গ্যাসে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এবং যখন গ্যাস থেকে তাপটা অপসারণ করা হচ্ছে এদের অণুগুলোর মধ্যবর্তী আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে বেড়ে যাবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, যার ফলে গ্যাসটা হচ্ছে লিকুইডে এবং সেম একইভাবে লিকুইডটা হচ্ছে সলিডে কনভার্ট হয়। তার মানে কোন একটা পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয় তিনটা ঘটনা ঘটবে। ফার্স্ট হচ্ছে কি, যে অণুগুলোর বা কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, আন্তঃকণা আকর্ষণ হ্রাস পায় এবং আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আছে এটাকে বলা হচ্ছে, যে একটা ডেফিনেশন দিয়ে প্রকাশ করা যায়, এটা হচ্ছে কণাগতি তত্ত্ব। কাকে বলা হয় কণাগতি তত্ত্ব?
আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কোনো একটা পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে বলা হচ্ছে কণার গতি তত্ত্ব। কারণ কি, আমরা যখনই বলতেছি যে আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে কমে যাচ্ছে এবং আন্তঃনামিক দূরত্ব বাড়ছে, তখন কি হচ্ছে যে সলিডটা হচ্ছে লিকুইডে এবং সেম ভাবে লিকুইডটা হচ্ছে গ্যাসে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। আর যদি এই টপিকে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ OLEUM সায়েন্স কর্নার, সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। আর সেই পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।